সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। আজকে বিশেষ আলোচনা করব শুক্রের গোচর নিয়ে। 28শে জানুয়ারি শুক্র রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মীন রাশিতে। শুক্রের এই অবস্থান হচ্ছে তার উচ্চ অবস্থান। তো শুক্র তার উচ্চ ঘরে অবস্থান করে মেষ রাশির উপর কী প্রভাব দিবে আজকে বিষয়ে বিশেষ আলোচনা করব। শুক্র রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে প্রবেশ করবে। মীন রাশিতে হচ্ছে শুক্রের উচ্চ ঘর এবং এই ঘরে 123 দিন শুক্র উচ্চ অবস্থায় থাকবে। তার সাথে এই সময়কালে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে। তাই এই দুই গুরুর মধ্যে তৈরি হচ্ছে রাশি পরিবর্তন যোগ। 28শে জানুয়ারিতে প্রবেশ করবে মীন রাশিতে এবং 31শে মে পর্যন্ত থাকবে। তো 28শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত আবার পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করবে এই শুক্র এবং ফেব্রুয়ারির 1 তারিখ থেকে মে মাসের 15 তারিখ পর্যন্ত শুক্র থাকবে শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে এবং 16ই মে থেকে 31শে মে পর্যন্ত থাকবে রেবতী নক্ষত্রে, যেটা হচ্ছে বুধের নক্ষত্র। এবং এর মাঝখানে মার্চ মাসের 2 তারিখে শুক্র বক্রী হয়ে যাবে আর এপ্রিল মাসের 13 তারিখে আবার মার্গী অবস্থাতে ফিরে আসবে। তা আমাদের জ্যোতিষশাস্ত্র মতে এই দুই গুরু হচ্ছে সবথেকে শুভ গ্রহ এবং আচার্যের ভূমিকা পালন করে এই দেবগুরু বৃহস্পতি এবং শুক্র। তো শুক্র হচ্ছে ঐশ্বর্যের কারক, প্রতিভার কারক, আকর্ষণের কেন্দ্রবিন্দু এবং ধনসম্পত্তির কারক। তো যাই হোক, আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধু যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব, যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। তবে আমি কোনো বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না আমার দর্শক বন্ধুদের। এটা গ্রহদের গোচরের উপরই অবস্থান করে আলোচনা হচ্ছে, এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যে কারোর সাথে মিলে যাবে। তবে বিশ্বাস আমার যে মেষ রাশি এখান থেকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবে। আর শুক্রের এই গোচর আপনারা চন্দ্র রাশি অনুসারেই দেখবেন। মেষ রাশির ক্ষেত্রে শুক্র হচ্ছে ধনসম্পত্তির ঘরের অধিপতি এবং সপ্তম ঘরের অধিপতি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শুক্র কারক গ্রহ না, কিন্তু বর্তমান যুগেতে ভোগ আর ঐশ্বর্য সবাই পেতে যায়। তো যার জন্য মেষ রাশিতে অকারক হয়েও কারকত্বের ভূমিকা রাখে এবং শুক্রের একটি রাশি আবার কেন্দ্রে পড়ে। তো কেন্দ্রে যখন শুক্র নিজের রাশিতে অবস্থান করে তখন মালব্য নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। এটা 5টি মহাপুরুষ রাজযোগের মধ্যে একটি মহাপুরুষ, খুব ভালো মহাপুরুষ যোগ, পঞ্চমহাপুরুষ রাজযোগ এই মালব্য রাজযোগ। তো শুক্র 3টি নক্ষত্রের উপর গোচর করবে, পূর্বা ভাদ্রপদ, উত্তরা ভাদ্রপদ এবং রেবতী। তো এই নক্ষত্রগুলো সম্পর্কেও আপনাদের সামনে তুলে ধরবো। তো এর আগের বহু ভিডিওতে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র নিয়ে আলোচনা করেছি। খুব ভালো নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, সৌভাগ্যবান মানে খুব ভাগ্যবান হয় এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা। এর সাথে উত্তরা ভাদ্রপদ। তো শুক্র তার বেশি সময়টা এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই কাটাবে। তারপরে রেবতী নক্ষত্রে বেশি দিনের জন্য থাকবে না। 16ই মে থেকে 31শে মে পর্যন্ত রেবতী নক্ষত্র অবস্থান করবে। 25তম নক্ষত্র হচ্ছে পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, 26তম নক্ষত্র হচ্ছে উত্তরা ভাদ্রপদ আর 27তম নক্ষত্র হচ্ছে এই রেবতী নক্ষত্র। তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যেটা হচ্ছে সমৃদ্ধির বর্ষণ, পবিত্রকারী, কল্যাণকারী এ নক্ষত্র, সৌভাগ্যের প্রতীক, পূর্বা ভাদ্রপদ নক্ষত্রেরই মতন। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জন্মানো জাতক জাতিকারা ডিসিশনের ব্যাপারে সম্পূর্ণ আলাদা হয়, কঠিন থেকে কঠিন ডিসিশন নিতে পারে এবং এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা খুব ভালো হয়, সমাজে খুব প্রতিষ্ঠিত হয়। এরা নিজেদের কাজকর্মের জন্য সমাজে পরিচিতি পায় এবং সমাজ এদেরকে মৃত্যুর পরেও মনে রাখে। পরিচালনা করার ক্ষমতা খুব ভালো, এদের অ্যাডভাইস নিয়ে যারা চলে তারা জীবনে অনেক দূর এগিয়ে যায়। আর এই নক্ষত্রের ভালো গুণ হচ্ছে যে এরা যদি কারোর সাথে বন্ধুত্ব করে তো সেই বন্ধুত্বকে কিভাবে নিভাতে হয়, আর যদি কারোর সাথে শত্রুতা করে তো সেই শত্রুতাকেও কিভাবে নিভাতে হয় সেটা কিন্তু জানে। এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে আহিরবুদিয়া, যে পৃথিবীর নিচে বসে থাকা একটি সাপ, যার কোমরের নিচের অংশ সাপের মতন এবং উপরের অংশটা দেবতার মতন। শিয়রি বিষ্ণু শেষনাগের উপর যে শয়ন করে, এই শেষনাগকে আহিরবুদিয়ার সাথে তুলনা করা হয়েছে। পর উপকারিতা, খুব দয়ালু, বুদ্ধিমান হিসাবে দেবতারা প্রাধান্য দেয়। আর এই নক্ষত্রের অধিপতি হচ্ছে শনি এই নক্ষত্রের মানে এই সমস্ত জাতক জাতিকারা খুব ব্যালেন্স প্রকৃতির হয়, নিজেদেরকে খুব ব্যালেন্সের মধ্যে রাখে এবং অনুশাসনের মধ্যে খুব চলে এবং সংবেদনশীল হয়, ইমোশনালও হয়ে যায়। হিসাবটা খুব ভালো মেনটেন করে, 1 টাকা খরচা করলে সেটাও লিখে রাখে, এরকম হয় এই সমস্ত নক্ষত্রের জাতক। এবং এই নক্ষত্রের জাতিকারা
খুব ভাগ্যশালী হয়। মা লক্ষ্মীর সাথে তুলনা করা হয়, মা লক্ষ্মীর কৃপা থাকে এদের উপর, যার জন্য উত্তরা ভাদ্রপদের জন্মানো নারীদের অনেকেই বিয়ে করতে চায়, মানে যে ঘরে যায় সে ঘরে কিন্তু সমৃদ্ধি নিয়ে আসে। এই নক্ষত্রে গোচর, এই শুক্রের পরম মিত্র শনিদেবের নক্ষত্রে গোচর যথেষ্ট ভালো অবস্থান হবে এই মেষ রাশির ক্ষেত্রে। তবে কিছু দিকে আবার সাবধানও থাকতে হবে। আবার রেবতী নক্ষত্র হলো 27তম নক্ষত্র। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের এটা শেষ নক্ষত্র, খুব ভালো নক্ষত্র। রেবতী কথার অর্থ কি? সম্পদ, সম্পত্তি, ধনবান, প্রচুর পরিমাণ বিত্তশালী, এরকম জিনিসটা এক কথায় বোঝানো হয় এই রেবতী নক্ষত্র থেকে। এই রেবতী নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে পূষা, যে সূর্যকে দেখাশোনা করে। এই নক্ষত্রে জন্মানো জাতক কিংবা জাতিকারা খুব মিষ্টভাষী হয়, ঐশ্বর্যশালী হয়, ভ্রমণ পিপাসু হয়, আনন্দপ্রিয় স্বভাবের হয়, সাজগুজ করতে খুব ভালোবাসে, সেজেগুজে থাকা। এই নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ, আর রাশিটা হচ্ছে কি মীন রাশি, দেবগুরু বৃহস্পতির রাশি। এবার দেবগুরু বৃহস্পতির সঙ্গ পেয়ে যাচ্ছে বুধ, যার জন্য খুব কল্যাণকারী হয়, ঈশ্বরের উপর প্রচণ্ড বিশ্বাস থাকে, আশাবাদী হয়। তবে বুধ আবার মীন রাশিতে নীচ হয়ে যায়, যার জন্য এই রাশি মানে এই নক্ষত্রে জন্মানো জাতক জাতিকাদের মধ্যে দুই রকম আচরণ থাকে। এক এক সময় শিশুর মতন আচরণ করে, কপটতা বা ছল চাতুরি এগুলো কিন্তু এরা পছন্দ করে না, বা কাউকে ধোকা দেওয়া এরকম কিন্তু এদের মধ্যে থাকে না। এরা খুব সরল হয়, আবার সন্দেহবাতিকও হয়, প্রিয়জনকেও খুব সন্দেহ করে, কিন্তু ফ্যামিলির লোককে খুব বিশ্বাস করে, এরকমও হয়। গান বাজনা নৃত্য এই সমস্ত দিকে যথেষ্ট রুচি থাকে এদের। তরল জাতীয় পদার্থের ব্যবসা অথবা খাবার দাবারের ব্যবসা বা চিকিৎসা বিজ্ঞান বা ইঞ্জিনিয়ারিং বা রাজনীতির দিকে এরা যথেষ্ট খুব ভালো নাম করে। দামি পাথরের ব্যবসা এদের ক্ষেত্রে খুব ভালো হয়। একটা খোঁজ প্রকৃতি চিন্তাভাবনা এদের মধ্যে থাকে। তো যাই হোক, এই নক্ষত্রে আবার শুক্র অবস্থান করবে, অর্থাৎ এই নক্ষত্রের গুণগুলো আর উত্তরা ভাদ্রপদ নক্ষত্র এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্রের গুণগুলোও কিন্তু শুক্রের মধ্যে প্রকাশিত হবে এবং রাশি মেষ রাশিকেও বিশেষ প্রভাবিত করবে। দ্বাদশ ঘরে শুক্র ভালো ফল দেয় না, কিন্তু দ্বাদশ ঘরে উচ্চ অবস্থায় বসেছে এই মেষ রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে। ভাগ্যবান হবে এই সময় এই মেষ রাশি। এবং এই সময়কালে দেবগুরু বৃহস্পতির সাথে একটা পরিবর্তন যোগ তৈরি হয়েছে। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে অবস্থান করছে, যেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে ধন সম্পত্তির ঘর, এবং এই দুই গুরুর মধ্যে একটা ভালো পরিবর্তন যোগ তৈরি হয়েছে। মেষ রাশির ক্ষেত্রে এমন একটা সময় তৈরি হচ্ছে, কারণ দুই গুরুই কিন্তু রাশিটাকে গার্ড দিচ্ছে। মেষ রাশির একদিকে হচ্ছে দেবগুরু বৃহস্পতি, অন্যদিকে হচ্ছে শুক্র, দৈত্যগুরু শুক্র। অর্থাৎ রাশিটা কিন্তু এখন সেই পাপকর্তকী যোগের মধ্যে নাই, যে রাহু একটা যে ডিস্টার্ব করছিল, সেই ডিস্টার্বটা কিন্তু এই দুই গুরুর মানে অবস্থানে যথেষ্ট কেটে যাচ্ছে। এবং এর আগের আমি ভিডিওতে আলোচনা করেছিলাম যে গ্রহদের যে অবস্থান হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে, শনি লাভের ঘরে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই কিন্তু মার্গী হয়েছে পূর্বা ভাদ্রপদ, অর্থাৎ লাভের দিকে যথেষ্ট এখন কিন্তু ভালো সহায়ক হবে শনি। এই 7.5 শুরু হওয়ার আগের মুহূর্তে যথেষ্ট ভালো ফল পাবে এই মেষ রাশি। এই সময়কালে দাম্পত্য জীবনেও একটা রোমান্টিক ভাব থাকবে, কিন্তু যেহেতু রাহুর সাথে অবস্থান করছে আর শুক্র হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন, যেটা সপ্তম ঘরের অধিপতি, তো নিজের জীবনসাথীর শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। স্বাস্থ্যহানির যোগ রয়েছে এ সময়। শুক্রের অবস্থান যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই দ্বাদশ ঘরে, কিন্তু বিশেষ দিকে আবার খেয়াল রাখতে হবে নিজের চালচলন, নিজের গতিবিধির উপর, কারণ রাহু সাথে শুক্রের জুতি একটা লম্পট যোগ তৈরি হচ্ছে এই দ্বাদশ ঘরে। বিপরীত লিঙ্গের প্রতি যথেষ্ট আকর্ষণ থাকবে। যদি পুরুষ হন তাহলে নারীর প্রতি একটা আসক্তি আসবে, কিংবা যদি নারী হন তাহলে কিন্তু পুরুষের উপর একটা আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান ভাগ্য বৃদ্ধির অবশ্যই কাজ করবে। এ সময় ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, যেহেতু ভাগ্যের ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে রাশি পরিবর্তন হয়েছে। তবে যে কোনো কাজ করতে গেলে পরিকল্পনা অবশ্যই করতে হবে মেষ রাশিকে এই সময়। বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে, যোগাযোগের দিক যথেষ্ট উন্নতি হবে এই সময়কালে শুক্রের এই অবস্থানে বিদেশ যাত্রাও হবে। যারা কর্মসূত্রে মানে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের যাত্রা হবে এই সময়, কিংবা যারা বিদেশি কোম্পানিতে কাজের চেষ্টা করছেন তাদের কাজ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। বড় বড় প্রজেক্টের আশায় যারা কাজ মানে চেষ্টা করছেন সেই প্রজেক্ট লাভ হবে। দ্বাদশ ঘরে শুক্রের অবস্থান শুধু সুবিধাই দিবে মেষ রাশিকে, কিন্তু নিজের চরিত্রকে কোনো সময় এই সময় দুর্বল করা যাবে না, না তো রেজাল্ট সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা লাক্সারি আইটেমগুলো ইম্পোর্ট করছেন, যেমন স্ত্রীবর্গীয় সম্পর্কিত জিনিস, কসমেটিকের ব্যবসা, অলংকার, এই সমস্ত যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হতে যাচ্ছে।
তবে শুক্রই যে একা গোটা কুষ্টিটাকে পরিচালনা করবে সেটাও না। মেষ রাশির ক্ষেত্রে যে গ্রহদের অবস্থান, রাশির অধিপতি বক্রী অবস্থায় তৃতীয় ঘরে অবস্থান করছে মিথুন রাশিতে, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে। অপরদিকে দেবগুরু বৃহস্পতি এই ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আবার মার্গী হয়ে যাচ্ছে রোহিণী নক্ষত্রে। এই সময় আবার কর্মের ঘরে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, ভাগ্যের ঘরের অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে। অর্থাৎ শুক্রের যে অবস্থানটা, এটা যথেষ্ট অনুঘটকের কাজ করবে, বিদেশ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট প্রভাবিত করবে, কর্মক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি পাবে, নিজের প্রতিভাটা সমাজের সামনে আসবে, এগুলো দিকে যথেষ্ট সহায়ক হবে এই মেষ রাশির ক্ষেত্রে। তবে একা শুক্রই যে গোটা কুষ্টিটাকে পরিচালনা করবে, সমস্ত কাজ যে শুক্র দ্বারাই নির্ধারণ হবে সেটাও না, অন্যান্য গ্রহরাও কিন্তু এ সময় যথেষ্ট সাপোর্ট করবে এই মেষ রাশিকে। দ্বাদশ ঘরে শুক্র অবশ্যই কারক হয়, কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ ভোগবিলাস এগুলোর দিকে যথেষ্ট খেয়াল রাখতে হয়, না তো এই শুক্রই আবার খরচাপাতি বেশি বৃদ্ধি করিয়ে দেবে। কারণ রাহু রয়েছে এখানটাতে লম্পট যোগ, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দিকে যথেষ্ট খরচাপাতি করবে, এদিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিজের চরিত্রকে সবসময় ঠিক রাখতে হবে মেষ রাশির ক্ষেত্রে, তাহলে এই দ্বাদশ ঘরে শুক্র যথেষ্ট ভালো ফল দিবে। কারণ ধনসম্পত্তির ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরের অধিপতি হয়ে। যারা খাবারের কাজগুলোর সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো। হোটেল ব্যবসা, ম্যানেজমেন্ট, রেস্টুরেন্ট, ক্যাটারিং ইত্যাদি কাজে যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। যারা মিষ্টান্নর কাজে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। সেলসের কাজে যারা যুক্ত রয়েছেন, মিডিয়ার কাজে যুক্ত রয়েছেন, যারা কথাবাচক হিসাবে কাজ করছেন, খুব ভালো সময় তাদের। নিজের প্রতিভা সমাজের সামনে উঠে আসবে, আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে। এ সময়কালে যেরকম মুখের বাণী যথেষ্ট কাজ করবে, সেরকম নিজের আকর্ষণ প্রতিভা যথেষ্ট এগিয়ে নিয়ে যাবে মেষ রাশিকে। তবে একটাই কথা বলবো, যেহেতু দ্বাদশ ঘরে শুক্র অবস্থান করছে, নিজের চরিত্রের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়, তাহলে সব দিক থেকে ভালো ফল পেতে যাচ্ছে এই মেষ রাশি যেরকম গ্রহদের অবস্থান হচ্ছে। যারা কোর্ট কেস মোকদ্দমায় ঝুলছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এবং কর্মক্ষেত্রে যে প্রতিনিয়ত কম্পিটিশন, একে অপরকে এগোতে না দেওয়া, তাদের দিক থেকেও যথেষ্ট ভালো হতে যাচ্ছে মেষ রাশি, যথেষ্ট এগিয়ে যাবে এই সময়কালে নিজের কর্মক্ষেত্রে, নিজের ব্যবসা ক্ষেত্রে। কারণ সপ্তম ঘর থেকে ব্যবসা বাণিজ্য দেখা হয় এবং রোজগারের আয় ইনকামে সপ্তম ঘর। এছাড়া যারা বিদেশে যেতে পারে না, বিদেশ থেকে মাল নিয়ে এসে দেশের মাটিতেই কাজ করছে, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। তো যাই হোক, শুক্রের অবস্থান যথেষ্ট ভালো, যেগুলো তুলে ধরলাম এদিকে সাবধানে থাকতে হবে। এই সময়কালে মেষ রাশি প্রত্যেক দিন হনুমান চল্লিশা, বজরংবাণ ইত্যাদি পাঠ করবে। তবে এগুলো পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র করবে এবং প্রত্যেক দিন গাই গরুর সেবা করবেন। এবং শুক্রবার করে মা ভগবতী মা, মা লক্ষ্মী মাকে অবশ্যই লাল পুষ্প অর্পণ করবেন, এতে যথেষ্ট এই শুক্রের রেজাল্ট ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। নমস্কার, ধন্যবাদ।